হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নিউটনের থার্ড লয়ের পরেই যে চ্যাপ্টারটা আসে বা তারই যে ইম্প্যাক্টটা আসে সেটা হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। আমরা জানি নিউটনের প্রথম সূত্রতেই আমরা পড়েছি যে কোনো বস্তুকে যদি বাহ্যিক কোনো বল দিয়ে যদি তার উপর প্রভাব না খাটানো হয় তাহলে সেই বস্তুটা সমবেগে বা স্থির অবস্থায় থাকতে শুরু করে। তাহলে এই বাহ্যিক বল কি, যেমন তুমি ধরো একটা বলকে গড়িয়ে দিলে, সেই বলটা কিছুটা দূর যাওয়ার পর থেমে যাবে, তার মানে তার উপর কোনো একটা বাধা সৃষ্টি করছে। এই বাধা কি? এই বাধা যেটা রেজিস্ট্যান্স ফোর্স, সেটাই আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে ঘর্ষণ। যদি আমরা এটাকে কোনো ঘন তরলের মধ্যে বা কোনো তরল মাধ্যমের মধ্যে দিয়ে পড়ি তাহলে এই যে ঘর্ষণ সেটারই নাম হয়ে যায় সান্দ্রতা বা ভিসকাস। তাহলে এই যে ঘর্ষণ যেটা বাধা দেওয়ার জন্য সৃষ্টি হচ্ছে, সেই ঘর্ষণ বলটাকে নিয়ে শুরু করা যাক। ধরো তোমরা অনেকেই দেখবে যে যদি আমরা কোনো জিনিসকে সমতলের উপর ঠেলতে যাই বা কোনো জিনিস যদি সমতলের উপর থেকে গড়িয়ে আসতে শুরু করে তাহলে কিছুটা দূর পর সেটা বন্ধ হয়ে যায়। এই যে বন্ধ হয়ে যায়, এই যে ফোর্সটা আমাদের মধ্যে দিয়ে যে তাকে আটকাবার চেষ্টা করছে, সেই যে আটকাবার চেষ্টা সেটাকে আমরা ঘর্ষণ বলে, এটা তো আমরা জানলাম। তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে একটা মানুষ একটা আলমারিকে ঠেলার চেষ্টা করছে। এই আলমারিকে যদি সে ঠেলতে চায় তাহলে এই যে সমতলের সাথে তার যে ঘর্ষণ, সেই ঘর্ষণ বলটার পরিমাণ অত্যন্ত বেশি হওয়ার জন্য এই আলমারির কিন্তু কোনো রকম কোনো সরণ হচ্ছে না, তার মানে তার অবস্থান ঠিক একই জায়গায় রয়ে গেছে। কিন্তু তিনি যদি ওই একই বস্তুকে যদি কোনো রকম একটা ঠেলাগাড়ির সাহায্যে যদি তিনি চাপিয়ে নিয়ে ঠেলতেন তাহলে তার এই কাজটা অনেক সহজ হয়ে যেতে পারতো। তার মানে এখানে যে বাধাপ্রাপ্ত বল, যে ঘর্ষণ বল, সেটা পরিমাণ অনেক কমে যেত, সেই জন্য তিনি কাজটা সহজভাবে করতে পারতেন। এবার এই যে ঘর্ষণ বল নিয়ে আমরা কথা বলছি, যেহেতু বল মানে হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে এই ঘর্ষণ বল যে তারও নিশ্চয়ই একটা দিক থাকবে। এবার তার দিকটা কিরকম হবে বা কোন দিকেই বা তার দিক আমরা নির্দেশ করতে পারবো। তাহলে এই যে দিক নির্দেশ করার ব্যাপারটা বলছি, এটা যদি খুব সহজভাবে বুঝতে চাই তাহলে আমাদের এফবিটি ডায়াগ্রামটা খুব ভালো করে দেখে নিতে হবে, যেটা কিনা ফ্রি বডি ডায়াগ্রাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বস্তু একটা সমতলের উপর রাখা রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বস্তুটা সমতলের সাথে স্পর্শ করে আছে তাই এখানে একটা কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে। যে কন্ট্যাক্ট ফোর্সটার দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করে নিতে পারি, এটা আমরা একদম প্রথম দিকে শিখেছিলাম। একটা হচ্ছে তার পুরোপুরি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে তার সমান্তরাল দিকে, যেটা হচ্ছে কিনা প্যারালাল কম্পোনেন্ট। এবার পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট সেটাকে আমরা বলছি নর্মাল ফোর্স, আর যে প্যারালাল কম্পোনেন্ট এখানে সেই প্যারালাল কম্পোনেন্টটাই হয়ে যাচ্ছে কিন্তু ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল যেদিকে। তার মানে এই কন্ট্যাক্ট ফোর্সের প্যারালাল কম্পোনেন্টটাই কিন্তু ঘর্ষণ বল হিসেবে কাজ করছে। এবার ধরো কোনো বস্তুকে আমরা ঠেলে দিলাম, যেমন কি এখানে দেখতে পাচ্ছ একটা বল তার নিজের দিকে এগিয়ে চলেছে, তাহলে সেক্ষেত্রে ফ্রিকশন কি হবে? ফ্রিকশন, যেহেতু আমি আগেই বললাম ফ্রিকশন বল ঘর্ষণ বল বাধা দেওয়ার চেষ্টা করে, তার মানে বস্তু গতি যেদিকে তার ঠিক উল্টো দিকে তার অভিমুখ হবে। তার মানে বল যেদিকে এগিয়ে চলেছে তার ঠিক উল্টো দিকে। এখানে যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, একটা মানুষ একটা কোনো ভারী জিনিসকে তার নিজের দিকে টানবার চেষ্টা করছে, তাহলে তার নিজের দিকে যদি টানার চেষ্টা করে তার মানে বলটা কিন্তু কাজ করছে সেই ব্যক্তিটির দিকে। তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বল যেটা কাজ করবে, ঘর্ষণ বলটা কাজ করবে কিন্তু তার উল্টো দিকে, তার মানে ব্যক্তির থেকে উল্টো দিকে। এখানেও বলের ক্ষেত্রেও তাই, বল ঠিক যেদিকে এগিয়ে চলেছে তার ঠিক উল্টো দিকে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশন কিন্তু সবসময় যে আমাদের প্রযুক্ত বল মানে যেটা অ্যাপ্লাইড ফোর্স তার অপোজিট দিকে হবে। তাহলে চলো এখানে একটা ছোট্ট অঙ্ক কষে দেখে নেওয়া যাক যে এই যে ফ্রিকশনাল ফোর্স সেটা আমরা কিভাবে ম্যাথামেটিক্যালি বের করে নিতে পারি যদি আমাদের কোনো প্রবলেম দিয়ে দেওয়া থাকে। তো এখানে একটা অঙ্ক দেখে নেব। এই অঙ্কতে বলা হয়েছে, দেখো যে এ বডি অফ মাস অফ 400 গ্রাম স্লাইডস অন এ রাফ হরাইজন্টাল সারফেস। রাফ মানে তার মধ্যে ফ্রিকশন বা ঘর্ষণ আছে। ইফ দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ 3 নিউটন, ফাইন্ড ফার্স্ট দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য কন্ট্যাক্ট ফোর্স অন দ্য বডি উইথ দ্য ভার্টিক্যাল অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য কন্ট্যাক্ট ফোর্স। এখানে আমাদের দুটো জিনিস বের করতে বলা হয়েছে এবং এখানে বলেও দেওয়া হয়েছে যে জি এর মান যেটা, সেই জি এর মান আমরা 10 ধরতে পারি। তাহলে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নেওয়া যাক। এবার বডি যেখানে একটা রাফ সারফেস হরিজন্টাল সারফেসের মধ্যে দিয়ে মুভ করছে, তাই বডিটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এইভাবে আঁকতে পারি। বডিটা এই দিকে এগিয়ে চলেছে, তাহলে তার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ফ্রিকশন কাজ করবে বডিটার এই দিকে, কারণ যেদিকেও ডাইরেকশন তার ঠিক অপোজিট দিকে ফ্রিকশন কাজ করবে এবং সেক্ষেত্রে নর্মাল ফোর্সটা কিন্তু সবসময় উপরের দিকে হবে।
এবং নিচের দিকে কাজ করবে তার অভিকর্ষজ বল মানে হচ্ছে mg। এবার ভার্টিক্যালের সাথে কন্ট্যাক্ট ফোর্সের যে অ্যাঙ্গেল সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে যদি আমরা এভাবে এফবিডি ডায়াগ্রামটা আঁকি যে এইদিকে যে কন্ট্যাক্ট ফোর্স, সেই কন্ট্যাক্ট ফোর্সটা অ্যাক্ট করছে এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। এই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা এক এক করে ভ্যালু বার করে দেবো। আমরা যদি ভ্যালু বার করি তাহলে এন এর ভ্যালু আমরা কি পাচ্ছি, এন এর ভ্যালু হচ্ছে এম ইন্টু জি। এম এর মান এখানে কত, এম এর মান এখানে হচ্ছে 400 গ্রাম, যেটা কিনা বলে দেওয়া আছে। তাহলে 400 গ্রামকে যদি আমি কিলোগ্রামে লিখি তাহলে সেটা কত হবে, 400 ইন্টু 10⁻³ কেজি। আর এখানে জি এর মানটা 10 ধরতে বলা আছে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে 4, এই 4 নিউটন, এটা আমি পাচ্ছি। এবার 4 নিউটন পেলাম। এবার এখানে অ্যাঙ্গেলটা তো আমার থিটা বলেছে, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, থিটা যদি হয় এটা, তাহলে এটা হচ্ছে তার ভূমি এবং এই লাইনটা, এই ডটেড লাইনটা হবে তার লম্ব। তার মানে এই ডটেড লাইনটা এখানে কত, এফ। তার মানে আমরা এটা লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত, লম্ব হচ্ছে এফ বাই ভূমি মানে হচ্ছে এন। এবার ফ্রিকশনাল ফোর্সের মানটা দেখো বলে দেওয়া আছে 3 নিউটন। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4। এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4 যদি হয় তাহলে থিটা সমান আমরা লিখতে পারি, থিটা হচ্ছে ট্যান ইনভার্স 3/4 এবং সেটার মান আমরা জানি, সেটার মান হচ্ছে 37 ডিগ্রি। তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন বলেছে দ্য ম্যাগনিটিউড অফ কন্ট্যাক্ট ফোর্স। দেখো ম্যাগনিটিউড অফ কন্ট্যাক্ট ফোর্স, এটা ভেক্টর যদি সাম আমরা বের করতে চাই তাহলে সেটা আমরা সবার আগেই জানি যে এই যে এফ, এই এফ এর মানটা কিন্তু ভেক্টর রুল অনুযায়ী হবে এফ ইজ ইকুয়াল টু √(f² + n²). তাহলে এটার মান কত হচ্ছে, এটার মান হয়ে যাবে √(4² + 3a², মানে হচ্ছে 5 নিউটন। তাহলে এই ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার হলো। এবার এই যে ঘর্ষণ, এই ঘর্ষণকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর অন্যটা নিশ্চয়ই নাম শুনেই বুঝতে পারছো, একটা যদি স্থির থাকে তাহলে নিশ্চয়ই অন্যটা গতিমান হবে। তা আরেকটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাই স্ট্যাটিক ফ্রিকশন কি, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা মানুষ একটা বড় ভারী পাথরকে ঠেলবার চেষ্টা করছে। এখানে পাথর এবং পাথরটি ঠিক যে তলের উপর আছে তার মধ্যে একটা ঘর্ষণ কাজ করছে এবং এই ঘর্ষণটা পরিমাণটা ঠিক এতটাই বেশি যে মানুষটা ঠিক যতটাই পরিমাণ ফোর্স দিক না কেন সেখানে 1 মিলিমিটারেরও এই পাথরের কোনো রকম কোনো স্থানের পরিবর্তন ঘটছে না। তার মানে এই যে চরমতম একটা বল প্রয়োগ করার পরেও এর কোনো অবস্থানে পরিবর্তন ঘটছে না বা বস্তুটা স্থির অবস্থাতেই আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশন। এই স্ট্যাটিক ফ্রিকশনের যে পরিমাণ বা যে ম্যাগনিটিউড সেটা কিন্তু সেলফ অ্যাডজাস্টেবল। কেমন, কারণ এখানে যদি একটা লোক মিলে ঠেলতে শুরু করে তাহলে যে বল হবে 2-3টে লোক মিলে ঠেলতে শুরু করলে কিন্তু ঠিক তার থেকে বেশি পরিমাণ বলের সৃষ্টি হবে। তার মানে এখানে বলের মান বাড়াতে থাকলেও স্ট্যাটিক ফ্রিকশনের মান কিন্তু বাড়তে থাকছে, কিন্তু এই মান ঠিক কতক্ষণ বাড়বে এর একটা লিমিটিং ভ্যালু আছে এবং এই লিমিটিং ভ্যালুটা ঠিক ততক্ষণই কাজ দেবে যতক্ষণ না বলটা গড়াতে শুরু করে দেবে। তার মানে বলের স্থানের পরিবর্তন ঘটবে। যখনই মাত্র বলের এই যে স্থানের পরিবর্তন ঘটবে সেটা তখন আর স্ট্যাটিক ফ্রিকশন থাকবে না, সেটা তখন অন্য একটা ফ্রিকশন হয়ে যাবে। তাহলে এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা একটু চোখ বলিয়ে নেওয়া যাক। তাহলে এক্ষেত্রে যে বলের পরিমাণ, সেই বলের পরিমাণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই Fs কিন্তু <= μs × n। এই μs কি, এই μs হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তার মানে এই বলের মান যতক্ষণ এই যে স্থিতি ঘর্ষণ তার যে বল তার থেকে কম হবে, মানে তুমি যে বলটা দিচ্ছ যতক্ষণ সেটা স্থিতি ঘর্ষণজনিত বলের থেকে কম হবে ততক্ষণ অবধি কিন্তু সেটা স্ট্যাটিক ফ্রিকশন। কারণ সেক্ষেত্রে এই পাথরটার কিন্তু কোনো রকম কোনো মুভমেন্ট ঘটছে না। কিন্তু যদি এটা বেরিয়ে যায়, এই বলের মানটা যদি তোমাদের দ্বারা যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলের মানটা যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আর স্ট্যাটিক ফ্রিকশন থাকবে না। এখানে এন মানে নর্মাল ফোর্স, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ওই বস্তু যে পরিমাণ অভিকর্ষজ বলের দ্বারা পৃথিবীতে আকর্ষণ বোধ করছে সেই নর্মাল ফোর্সটা এখানে এন বলে বোঝানো হয়ে থাকে। তাহলে
তাহলে এবার চলো কাইনেটিক ফ্রিকশনটা জেনে নেওয়া যায়। কাইনেটিক ফ্রিকশন দেখো, এখানে একটা মানুষ একটা বলকে টেবিলের উপর থেকে ঠেলে দিচ্ছে। এবার এই বল আর টেবিলের মধ্যে কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করছে। এবার যেহেতু ওই বলটা এখানে মুভ করছে, তার মানে এটা কিন্তু কাইনেটিক ফ্রিকশন। কিন্তু এটা যদি বলটা একই জায়গায় স্থির থাকতো, সেটা কিন্তু তখন হয়ে যেত স্ট্যাটিক ফ্রিকশন। এবং এই যে কাইনেটিক ফ্রিকশন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের একটু আগেই বললাম যে পাথরটা ঠিক যে মুহূর্ত থেকে গড়াতে শুরু করবে, ঠিক তখনই সেটা হয়ে গেল কাইনেটিক ফ্রিকশন। তার মানে এই যে গ্রাফে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো স্লোপটা উঠছে। এই স্লোপটা উঠছে মানে তোমরা হাইয়েস্ট যতটা বল প্রয়োগ করছো সেটা হচ্ছে তার স্ট্যাটিক ফ্রিকশনের জন্য। আর যেই মুহূর্তেই ও কাইনেটিক ফ্রিকশনটা পেলো, তার মানে যে মুহূর্তে মুভ করতে শুরু করলো, তখন দেখো বলের মান কিন্তু কমে গেছে। তারপর সে একটা স্মুথ ওয়েতে এগিয়ে যেতে শুরু করতে পারলো। তার মানে এটার থেকে আমরা কি কি বুঝতে পারলাম, যে কাইনেটিক ফ্রিকশনের মান স্ট্যাটিক ফ্রিকশনের থেকে সবসময় কম হবে। এবং সাথে সাথে স্ট্যাটিক ফ্রিকশনের পরবর্তী ধাপটাই কিন্তু হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে চলো এর ফর্মুলাটাও একটু দেখে নেওয়া যাক। তাহলে এর ফর্মুলাটাও কিন্তু ঠিক একই রকমভাবে, এতে যে বলটা হবে সেই বলটা হয়ে যাচ্ছে মিউ কে ইন্টু এফ এন। এফ এন আগেই বললাম যেটা নর্মাল ফোর্স, সাধারণত এক্ষেত্রে হয় এটা অভিকর্ষজ বল যেটা, এবং মিউ কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। এই দুটো কোএফিসিয়েন্ট আলাদা হয়, এবং কাইনেটিক ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেটা কিন্তু স্ট্যাটিক কোএফিসিয়েন্টের থেকে অনেক কম হয়। এটাকে আমরা একটা গ্রাফে যদি প্লট করে থাকি, যে গ্রাফটা হচ্ছে এই এফ কে ভার্সেস নর্মাল ফোর্স, তাহলে এক্ষেত্রে যে গ্রাফটা যে আমরা নতি পাবো সেটা হয়ে যাচ্ছে ওই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তার মানে মিউকে ডিনোট করতে চাইছে। অনেক সময় এরকম একটা গ্রাফ দিয়ে দেয়, গ্রাফ দিয়ে বলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কতটা বের করো। খুবই সহজ অঙ্ক থাকে, কিন্তু এই ব্যাপারটা পড়ে আমরা এতটা ঘাবড়ে যাই যে সেক্ষেত্রে উত্তর করতে গিয়ে অনেক বেশি মুশকিল হয়ে পড়ে। এতক্ষণ ধরে আমরা দুটো তলের মধ্যে ঘর্ষণের এই যে ব্যাপার, এটা নিয়ে অনেক কিছু জানলাম। কিন্তু এই যে দুটো তলের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করছে, কিন্তু সেটা কখনোই তল দুটো যে পরিমাণ এরিয়া জুড়ে নিজেদের টাচ করে আছে তার উপর ডিপেন্ড করছে না। তার মানে একটা বইকে তুমি যদি টেবিলের উপর দিয়ে ঠেলো, সেই বইটা শোয়ানো অবস্থায় আছে নাকি বইটা দাঁড় করানো অবস্থায় আছে তার উপর কিন্তু নির্ভর করছে না। কারণ ঘর্ষণ বল মানেই আমরা দেখছি যে এটা হচ্ছে কিন্তু মিউ ইন্টু এন, মানে নর্মাল ফোর্স, যেটা কিনা হচ্ছে অভিকর্ষজ বল, এবং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এই দুটোর গুণফল, যার মধ্যে কিন্তু কোথাও এরিয়া টার্মটা নেই। তাহলে এখানে তোমাদের বোঝাবার জন্য কতগুলো কাইনেটিক এবং স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের মান আমি এখানে রেখেছি। এবার তোমরা দেখো, তোমাদের আমি একটু আগেই বললাম যে কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের মান কিন্তু স্ট্যাটিক কোএফিসিয়েন্ট ফ্রিকশন মানের থেকে সবসময় কম হয়। এখানে ডেটা চার্ট থেকেও তোমরা তাই দেখতে পাচ্ছ। এবং তোমরা অনেক সময় শুনবে যে রাস্তাঘাটে যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু এটা বলে দেওয়া হয় যে ড্রাইভ স্লো। তার মানে তখন বৃষ্টি ভেজা যে রাস্তায়, তার উপর ফ্রিকশনের মান এতটাই কম হয়ে যায় যে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এখানে তোমরা তাও দেখতে পাবে, দেখো ড্রাই এবং ওয়েট দুটো প্যারামিটার দেওয়া আছে। রাবার অন কংক্রিট যেটা ড্রাই এর মান 0.68, সেটাই তখন যদি ওয়েট কন্ডিশন হয় তখন সেটা হয়ে যাচ্ছে 0.58। সেক্ষেত্রেই আবার তার নিচে যে ডেটাগুলো রয়েছে সেগুলোও তোমরা দেখতে পারো, যে যখন সেটা ওয়েট কন্ডিশনে চলে যাচ্ছে, মানে ভিজে অবস্থায় চলে যাচ্ছে, তাহলে তার মান ঠিক কী পরিমাণে কমে যাচ্ছে। এই জন্যই বলা হয় ড্রাইভ স্লো, যাতে করে কিনা কোনো দুর্ঘটনা না ঘটে। এবার আসি থার্ড পার্ট অফ যেটা ফ্রিকশন, যেটাকে আমরা রোলিং ফ্রিকশনে বলে থাকি। এটাকে অনেক সময় কাইনেটিক এবং স্ট্যাটিক ফ্রিকশনের তুলনায় নেগলিজিবল বলে ধরে নেওয়া হয়, কারণ এর যে মান, যে ম্যাগনিটিউড, সেটা অনেকটাই কম, এবং যে লস অফ এনার্জি, ফ্রিকশনের ফলে যে পরিমাণ এনার্জি আমাদের লস হয় তার রেসপেক্টে এটাকে অনেকটাই কম বলে ধরে নেওয়া হয়। তাহলে এটা কীরকম, ধরো তুমি কোনো একটা বস্তুকে একটা ঠেলাগাড়ির উপর দিয়ে চাপিয়ে সেটাকে নিয়ে যাচ্ছ রাস্তার উপরে। তাহলে কি রাস্তার সাথে ওই যে হুইল, ওই যে গাড়ির যে চাকা, তার একটা ঘর্ষণ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে যে চাকাটা সে কিন্তু আগে ঘুরছে, এবং এই ঘুরতে ঘুরতে সে কিন্তু এগিয়ে চলেছে। তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের সাথে তার যে কন্ট্যাক্ট সেটা কিন্তু ফিক্সড নয়, সেটা একটা টাইমের পরপর ফিরে আসছে। সেই জন্য এই পরিমাণটা অনেকটা কম ধরে নেওয়া হয়। এবং এখানে যে বল বিয়ারিংস তোমরা দেখছো, মেশিনে অনেক সময় এটা ব্যবহার করা হয় যাতে কিনা ফ্রিকশনের মান কমে। তো এটা হচ্ছে রোলিং ফ্রিকশনের একটা অ্যাপ্লিকেশনই বলতে পারো। তাহলে এবার
এই যে এতক্ষণ ধরে ফ্রিকশন আমরা বলছি, এই ফ্রিকশনটা আসলে হচ্ছে কেন? যদি আমরা অ্যাটমিক লেভেলে গিয়ে দেখতে চাই, তাহলে দুটো বস্তু, আমরা যে বস্তুগুলোকে সামনে আমাদের চোখের সামনে মনে হয় স্মুথ বা যাদের তলকে আমাদের মনে হয় খুব বেশি মসৃণ, কিন্তু সেটাকে আমরা যদি অ্যাটমিক লেভেলে গিয়ে দেখি সেটা কিন্তু মসৃণ হয় না, সেটা কিন্তু অনেক বেশি রাফ হয়। তাহলে সেরকম দুটো তল যখন পরস্পরের কাছাকাছি আসে এবং যখন খুবই কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে একটা মলিকিউলার বন্ডিংয়ের সৃষ্টি হয় এবং আমরা যখন সেই দুটো তলকে একে অপরের থেকে আবার আলাদা করার চেষ্টা করি, তখন সেই বন্ডগুলো ব্রেক হয় এবং তার ফলে আমাদের অনেক বেশি কাজ করতে হয় সেই বন্ডটা ব্রেক করবার জন্য। তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ফ্রিকশনাল যে ফোর্সটা, মানে যে আমাদের এক্সট্রা করে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে ওই বন্ডগুলো ব্রেক করবার জন্য। এবং নিচে যে ছবিটা তোমরা দেখো ওখানে দুটো তল আছে, যে দুটো তলের সারফেস কিন্তু রাফ, কিন্তু সেই রাফ সারফেস দুটোকে যদি আমরা একে অপরের থেকে আলাদা করতে চাই, তাহলে আমাদের যে পরিমাণ কষ্ট করতে হবে সেই দুটো রাফ সারফেসের মধ্যেই যদি আমরা কোনো একটা লিকুইড দিয়ে দিই বা জল দিয়ে দিই, তাহলে আমাদের ওদেরকে একে অপরের থেকে আলাদা করতে অনেকই কম কষ্ট করতে হবে বা অনেকই কম বল লাগবে। তার ফলে এটা বোঝা যাচ্ছে যে যদি কোনো ওয়েট সারফেস থাকে তাহলে তার ফ্রিকশনের মান কেন কমে যায়। তো ফ্রিকশন নিয়ে এতক্ষণ বেশ কিছু বেসিক কনসেপ্ট আলোচনা হলো, কিন্তু এই নিয়ে বেশ কিছু প্রশ্ন অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তো এরকমই দুটো প্রবলেম আমি এখানে করে দেওয়ার চেষ্টা করবো। একটা হচ্ছে স্মুথ সারফেসের উপরে, আরেকটা হচ্ছে কোনো একটা ইনক্লাইন বা নততলের উপর। তো এখানে একটা প্রবলেম আমরা দেখে নেবো, যেখানে বলা হয়েছে যে একটা টেবিলের উপর দুটো ব্লক রাখা হচ্ছে, সেই দুটো ব্লকের মাস আলাদা এবং সেই দুটো ব্লককে একই দিকে টানা হচ্ছে ফোর্স এফ দ্বারা, এবং এই যে দুটো ব্লক যাচ্ছে সেই দুটো ব্লক একই সাথে মুভ করবে কতটা ফোর্স দিলে। তাহলে এখানে আমরা ছোট করে এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রামটা বানিয়ে নিই। যদি এটা টেবিল হয়, দুটো মাস মানে এটা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম মানে যেটা বড় মাস, আর এটা হচ্ছে স্মল এম মানে হচ্ছে যেটা স্মলার মাস। মানে আমাদের এখানে ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন স্মল এম। এবার বলা হচ্ছে এদেরকে কোন ফোর্স, মানে এই ডাইরেকশনে কোন ফোর্সে টানলে এই দুটো ব্লক একই সাথে মুভ করবে। তার মানে এই এম এবং এই এম এর অ্যাক্সিলারেশন একই হবে এবং সেটা হচ্ছে এ। তাহলে এবার প্রথমে আমরা যেটা বুঝতে পারছি যে এটাকে যদি ফোর্স দিয়ে টানা হয়, তাহলে এর যে ফ্রিকশনাল যে ফোর্স, যেটা ঘর্ষণের ফলে যে বল, সেটা হবে এই ডাইরেকশনে পুরোপুরি উল্টো দিকে, মানে এইটার ক্ষেত্রে এটা হবে এই দিকে, যেটা স্মল এফ এর ডাইরেকশন। কিন্তু এখানে আবার এটাও বলে দেওয়া হয়েছে যে এই যে দুটো ব্লকের যে সারফেস, মানে ক্যাপিটাল এম এবং স্মল এম এর মধ্যে যে সারফেস, তার মধ্যে ফ্রিকশন হচ্ছে মিউ, কিন্তু এই টেবিলটা হচ্ছে স্মুথ। তার মানে এখানে ফ্রিকশন হওয়ার কথা আসছে শুধুমাত্র এই তলটা থেকে। এবার এই এম যদি এইদিকে এগিয়ে যায়, তাহলে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করা উচিত এই এম এর জন্য, মানে ক্যাপিটাল এম এর জন্য, সেটা হচ্ছে এই দিকে মানে লেফট দিকে। কিন্তু যেহেতু এখানে নিউটনের তৃতীয় সূত্র প্রযোজ্য হচ্ছে, মানে ক্যাপিটাল এম স্মল এম কে যে ঘর্ষণজনিত বলটা দিচ্ছে এবং স্মল এম ক্যাপিটাল এম কে যে ঘর্ষণজনিত বলটা দিচ্ছে, সেটা হবে পুরোপুরি উল্টো দিকে। তার মানে হচ্ছে এই যে স্মল এম এর যে ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করবে, মানে যদি আমরা ছোট্ট করে এটা এঁকে নিই, এটা হচ্ছে স্মল এম, এই স্মল এম এর ফ্রিকশনাল ফোর্স যেটা কিনা এই দিকের পরিবর্তে কাজ করবে এই দিকে। এটা পুরোপুরি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। এবং এর যে নর্মাল ফোর্স সেটা অ্যাক্ট করবে উপর দিকে পুরোপুরি, এবং এর যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা অ্যাক্ট করবে নিচের দিকে। তার মানে এখানে যদি আমরা সলভ করি ব্যাপারটা, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি এন ইজিক্যাল টু হচ্ছে এমজি, এবং এই যে এফ, এই এফ এর মানটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মিউ এন ইজিক্যাল টু মিউ ইন্টু স্মল এম ইন্টু জি। এবং এই যে এফ, এই যে অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশনটার জন্য এই যে এফ মানে যে ঘর্ষণজনিত বল, তার জন্যই কিন্তু ব্লকটা এগিয়ে চলেছে। এবং ব্লকটা কতটা অ্যাক্সিলারেশন এগোচ্ছে সেটা হচ্ছে এই অ্যাক্সিলারেশনে। তার মানে আমরা যদি ফোর্স দুটোকে একসাথে করে দিতে চাই, একই করে দিতে চাই, তাহলে যেটা হবে মিউ এম জি ইজিক্যাল টু এম ইন্টু এ। তার মানে যেটা দাঁড়াচ্ছে অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু মিউ ইন্টু জি। এই অ্যাক্সিলারেশনটা কিন্তু ক্যাপিটাল এম এর ক্ষেত্রেও একই হবে। এবার যদি বড় এম এর জন্য যেটা ড্র করি, তাহলে এই ক্যাপিটাল এম এর ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাপিটাল এম এর জন্য উপর থেকে একটা নর্মাল ফোর্স আসছে যেটা স্মল এম এর জন্য, আবার এই নর্মাল ফোর্সের একটা মিলিত প্রভাব আসছে যেটা ক্যাপিটাল এম এর জন্য, সেটা হচ্ছে নর্মাল ফোর্স যেটা N1। এবার এ এইদিকে এগিয়ে চলেছে ফোর্সের সাহায্যে, তার মানে এর হচ্ছে ফোর্স, এর যে ফ্রিকশনাল ফোর্স সেটা হচ্ছে পিছন দিকে, তার মানে হচ্ছে এফ, এটা এইদিকে।
তাহলে এর যদি ডায়াগ্রামটা আমরা সলভ করি সেটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই ফোর্স মাইনাস এই ফ্রিকশনাল ফোর্স, সেটার জন্যই বস্তুটা এগিয়ে চলেছে, তার মানে সেটাই হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু এ। তাহলে যদি আমরা লিখি ক্যাপিটাল এফ মাইনাস মিউ ইন্টু এন ইজ ইকাল টু ক্যাপিটাল এম ইন্টু এ, তাহলে ক্যাপিটাল এফ মানে ফোর্সের এফ মাইনাস মিউ ইন্টু এম জি, এই এন এর মানটা আমরা আগেই দেখেছি কি ইজ ইকাল টু হয়ে যাবে, এখানে এর মানটা পুট করে দেবো এখান থেকে, তাহলে ক্যাপিটাল এম এ এর মানটা হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু মিউ জি। তোমাদের বলে রাখি এটা হচ্ছে কিন্তু স্মল এম, তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোর্স ইজ ইকাল টু মিউ ইন্টু জি স্মল এম ইন্টু ক্যাপিটাল এম। তার মানে ফোর্সের মান যদি এটা হয় তাহলে এই যে দুটো ব্লক, এই দুটো ব্লক একই ডাইরেকশনে যাবে, এটা আমরা এখান থেকে পাবো। অনেক সময় নতিকোণ দিয়েও অঙ্ক দিয়ে থাকে। এখানে যেটা দেখতে পাচ্ছ এরকম একটা নততল রয়েছে যার উপর একটা এম মাসের ব্লক রাখা রয়েছে এবং এর যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে এইচ এবং ভূমি দূরত্ব হচ্ছে ডি, এবং এখানে নতিকোণ যেটা সেখানে হচ্ছে থিটা। এখানে সাধারণত দুটো ফ্রিকশন কাজ করতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন মানে যতক্ষণ অবধি না বস্তুটা গড়াতে শুরু করেছে সেই ফ্রিকশন, আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন মানে যখন বস্তুটা গড়াতে শুরু করেছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি আমরা বার করতে চাই তাহলে আমাদের প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিতে হবে। তাহলে এই ফোর্সগুলো যদি আমরা ড্র করতে চাই আমরা কি জানি, নিচের দিকে একটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে এমজি, এমজির সাথে ঠিক লম্বভাবে যে অ্যাক্ট করছে সেটা হচ্ছে এন মানে নর্মাল ফোর্স। এবার এই লাইনটার প্যারালালি যদি আমি এখানে একটা লাইন ড্র করি তাহলে সেই লাইনটা হবে অনেকটা এরকম, এবং এই যে লাইন, এই লাইনের এইদিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স মানে হচ্ছে এফ, এবং যেহেতু এই দুটো লাইন প্যারালাল তাই আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারি, এবং ঠিক তার সমকোণে এই অ্যাঙ্গেলটাকেও আমি থিটা বলতে পারি। তাহলে আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এন ইজ ইকাল টু এমজি cos থিটা আর এফ ইজ ইকাল টু এমজি সাইন থিটা। এবার আমরা এটাও জানি যে এফ ইজ ইকাল টু হচ্ছে মিউ ইন্টু এন, তাহলে সেক্ষেত্রে মিউ ইজ ইকাল টু এফ বাই এন, তাহলে আমরা যেটা পাচ্ছি এমজি সাইন থিটা বাই এমজি কস থিটা। তার মানে পড়ে রইল শুধু ট্যান থিটা, এবং এই অ্যাঙ্গেল থেকে ট্যান থিটাটা আমরা কি বলতে পারি এইচ বাই ডি। তার মানে এখানে স্ট্যাটিক যে ফ্রিকশন সেটা হয়ে যাচ্ছে এইচ বাই ডি। এবার কাইনেটিক ফ্রিকশন কি, কাইনেটিক ফ্রিকশন মানে যখন বস্তুটা এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সে নেমে আসবে তখন কি হবে, তখন তার এই এইচ এবং এই ডি এই দুটো চেঞ্জ হবে, ধরে নিলাম সেই চেঞ্জ হয়ে যাওয়া এইচ এবং ডিটা হচ্ছে এইচ ড্যাশ বাই ডি ড্যাশ। তাহলে সেক্ষেত্রে আমরা মিউ কাইনেটিককে আমরা লিখতে পারি এইচ ড্যাশ বাই ডি ড্যাশ, যেটা হচ্ছে কোনো একটা ট্যান থিটা ড্যাশটা ইকুয়াল। তো এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে এই ধরনের যে নততলের যে ফ্রিকশনের অঙ্কগুলো থাকে সেগুলো ইজিলি সলভ করা যায়। তো বন্ধুরা আজকে এই অবধিই ছিল। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে গিয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।